সংসদে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে মুখোমুখি সরকার ও বিরোধী দল। দুর্নীতির মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক ও আনিস আলমগীরের জামিন। জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল 8:30টায়। বগুড়া 6 ও শেরপুর 3 নির্বাচনে গণভোট থাকছে না। ডোমারে জমি নিয়ে বিরোধের জেরে একজন নিহত, আহত 2। আহত হলেও নিরাপদে আছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা। বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচ, নাহিদ ঝড়ে কাঁপল পাকিস্তানের ব্যাটাররা। শুভ সন্ধ্যা, স্বাগত জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিন সংবাদে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ছড়িয়েছে। প্রথা অনুযায়ী অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার কথা থাকলেও এতে আপত্তি জানিয়েছে প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে ফ্যাসিস্টদের দোসর আখ্যা দিয়ে তার ভাষণের অধিকার নেই বলে দাবি করেছেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তবে ক্ষমতাসীন দল বিএনপি এই সাংবিধানিক নিয়ম পালনে বদ্ধপরিকর। আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদীয় দলের বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ সাফ জানিয়ে দিয়েছেন রাষ্ট্রপতি নির্ধারিত নিয়মেই সংসদে ভাষণ দেবেন। ফলে রাষ্ট্রপতির উপস্থিতিকে কেন্দ্র করে সংসদ অধিবেশনে দুই পক্ষের মধ্যে বড় ধরনের বিভক্তি ও হট্টগোলের আশঙ্কা দেখা দিয়েছে। এই পাল্টাপাল্টি অবস্থানের কারণে কালকের অধিবেশনের দিকে এখন দেশবাসীর কৌতূহলী নজর। দুর্নীতি ও হত্যার অভিযোগে গ্রেপ্তার হওয়া সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হক এবং সাংবাদিক আনিস আলমগীর পৃথক মামলায় জামিন পেয়েছেন। আজ বুধবার আদালত উভয়ের জামিন মঞ্জুর করায় তাদের কারামুক্তিতে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে বিধি বহির্ভূতভাবে প্লট গ্রহণের অভিযোগে দুদকের করা মামলায় হাইকোর্ট জামিন দিয়েছেন। এর আগে তিনি জুলাই আন্দোলনের হত্যা ও রায় জালিয়াতির মামলাতেও জামিন পেয়েছিলেন। অন্যদিকে সাংবাদিক আনিস আলমগীরের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত প্রায় 3,26 লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছিল দুদক। ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালত আজ তার জামিন আবেদন মঞ্জুর করেন। এর আগে গত 5 মার্চ উত্তরা পশ্চিম থানার একটি সন্ত্রাস বিরোধী আইনের মামলাতেও তিনি হাইকোর্ট থেকে জামিন পেয়েছিলেন। গত বছর জুলাই আন্দোলনের পর পৃথক সময়ে তাদের গ্রেপ্তার করা হয়েছিল। আইনি প্রক্রিয়া শেষে বর্তমানে তাদের দুজনেরই কারাগার থেকে মুক্তি পাওয়ার পথ সুগম হলো। আসন্ন পবিত্র ঈদ উল ফিতরের প্রধান জামাত রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে সকাল 8:30টায় অনুষ্ঠিত হবে। সম্প্রতি ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আবহাওয়া প্রতিকূল থাকলে প্রধান জামাতটি সকাল 9টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে স্থানান্তরিত হবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী 20 বা 21 মার্চ বাংলাদেশে ঈদ উল ফিতর উদযাপিত হওয়ার কথা রয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এই প্রধান জামাত আয়োজনের মূল দায়িত্বে রয়েছে। জরুরি পরিস্থিতি মোকাবেলায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালককে প্রধান করে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। ইমাম ও কারি মনোনয়নের জন্য ইতোমধ্যে 3 জনের তালিকা চূড়ান্ত করে ধর্ম মন্ত্রণালয়ে পাঠানোর প্রক্রিয়া চলছে। মূলত সুপ্রিম কোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহেই মুসল্লিদের বড় জামায়াতের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই সূচি অনুযায়ী ঈদের নামাজ আদায়ের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী আগামী 9 এপ্রিল বগুড়া 6 এবং শেরপুর 3 আসনের উপনির্বাচনে কোনো গণভোট থাকছে না। বুধবার ইসি সচিব আক্তার আহমেদ জানান, এই 2 আসনে ওই দিন সকাল 7:30টা থেকে বিকেল 4:30 পর্যন্ত ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ চলবে। শেরপুর 3 আসনে গণভোটের প্রভাব কম থাকায় এবং বগুড়ায় আগের অভিজ্ঞতা বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচনের নিরাপত্তা নিশ্চিতে 8 দিনের জন্য আনসার সহ বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন থাকবে এবং স্বচ্ছতা বাড়াতে বডি ওর্ন ক্যামেরার ব্যবহার বাড়ানো হবে। প্রবাসীদের জন্য আগামীকাল থেকে ওভারসিজ পোস্টাল ব্যালট পাঠানোর প্রক্রিয়া শুরু হচ্ছে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল নিষ্পত্তির দিন আজ 11 মার্চ এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় 14 মার্চ। আগামী 15 মার্চ প্রতীক বরাদ্দের পর প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে প্রচারণায় নামতে পারবেন। ইসি সচিব আরও জানান, কেন্দ্রের সংখ্যা কম হওয়ায় দ্রুত ফলাফল প্রকাশ করা সম্ভব হবে এবং নির্বাচন সুষ্ঠু করতে কমিশন সতর্ক অবস্থানে রয়েছে। বর্তমানে নির্বাচনী তদন্ত কমিটি ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মাঠে কাজ করছেন।
নীলফামারীর ডোমারে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ৫০ বছর বয়সী মজনু নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে ডোমার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ময়দানপাড়া এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, বিরোধপূর্ণ জমির একটি শুকনো গাছ কাটাকে কেন্দ্র করে সাবেক কাউন্সিলর বেলাল হোসেন ও তার পরিবারের সাথে মজনু তার ভাইদের সংঘর্ষ বাধে। এতে মজনু সহ ৩ জন গুরুতর আহত হলে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, যেখানে কর্তব্যরত চিকিৎসক মজনুকে মৃত ঘোষণা করেন। আহত অন্য দুজনকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতর পরিবার অভিযোগ করেছে যে পুলিশকে সময়মতো খবর দিলেও তারা ঘটনাস্থলে পৌঁছাতে দেরি করেছে। তবে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাবিবুল্লাহ নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, জিজ্ঞাসাবাদের জন্য ইতোমধ্যে 2 জনকে আটক করা হয়েছে। বর্তমানে এই ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং এলাকায় পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি যুদ্ধকালীন চোটে আহত হলেও বর্তমানে নিরাপদ ও সুস্থ আছেন বলে নিশ্চিত করেছেন ইরান সরকারের উপদেষ্টা ইউসেফ পেজেশকিয়ান। আজ বুধবার এক টেলিগ্রাম পোস্টে তিনি জানান, সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করে তিনি খামেনির সুস্থতার খবর নিশ্চিত হয়েছেন। 56 বছর বয়সী মোজতবা খামেনিকে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন রমজান যুদ্ধের আহত যোদ্ধা হিসেবে অভিহিত করলেও তার আঘাতের ধরন প্রকাশ করেনি। বাবা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর মাত্র 3 দিন আগে তিনি দায়িত্ব গ্রহণ করেন। এরপর থেকে তাকে জনসমক্ষে না দেখায় তার স্বাস্থ্য অবস্থা নিয়ে আন্তর্জাতিক মহলে নানা গুঞ্জন তৈরি হয়েছিল। নিউ ইয়র্ক টাইমসে এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় তিনি আহত হন। বর্তমানে তার নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বলে জানা গেছে। দায়িত্ব গ্রহণের পর এটি তার স্বাস্থ্য সংক্রান্ত প্রথম আনুষ্ঠানিক কোনো আপডেট। বাংলাদেশ বনাম পাকিস্তানের প্রথম ওয়ানডেতে পেস ঝড়ে কাঁপল পাকিস্তান। সেই ঝড়ের নায়ক বাংলাদেশের তরুণ স্পিড স্টার নাহিদ রানা। শুরুতে ব্যাট করতে নেমে মাত্র 18 ওভারে 59 রানে 5 উইকেট হারায় পাকিস্তান। আর এই 5 উইকেটেই তুলে নেন নাহিদ একাই। 5 ওভারে 18 রান দিয়ে ক্যারিয়ারের প্রথম ওয়ানডে ফাইফার পান তিনি। তার শিকার হন সাহিবজাদা ফারহান, মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলী আগা সহ 5 ব্যাটার। এর মাধ্যমে ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে 5 উইকেট নেওয়া বাংলাদেশের দ্বিতীয় বোলার হলেন নাহিদ। 2019 বিশ্বকাপে এই কীর্তি গড়েছিলেন মুস্তাফিজুর রহমান। এছাড়া মেহেদী হাসান মিরাজ নেন 3 উইকেট এবং তাসকিন আহমেদ একটি। শেষ দিকে ফাহিম আশরাফ লড়াই করলেও 30 ওভারে পাকিস্তান থামে 114 রানে। এই ছিল আজকের সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিন ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। সবাইকে ধন্যবাদ।